আমার একটু মাফ করা যায় ভাই। কিডনি বেচা, এই বয়স্ক মানুষদের উত্তর দিলাম, কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায় বেচছি, রুগী কে নিছে, সেই তদন্তগুলো আনেন ভাই। তারপরে যদি বলেন আমি বিক্রি করছি, কোথায় করছি, কিভাবে করছি, কার কাছে করছি, কোন মাধ্যমে করছি, সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন, প্রকাশ করেন এবং আপনারা প্রমাণসহ আইনকানুন প্রশাসনের হাতে জমা দেন। বাংলাদেশের প্রশাসন তদন্ত করে দেখার পরে যদি তারা দোষী সাব্যস্ত করে যে আমি দোষী, তাহলে তো আমি দোষী। আর তারা যদি বলে ক্লিয়ারেন্স দেয় না, মিল্টন শ্রীমদ্দারের কাছে কোনো ওটি নাই, কোনো কিডনি ট্রান্সফার করে নাই, কোনো অর্থনৈতিক বেহিসাব নাই, তাহলে তো আমি সেফ জোনে এসে পড়ি। যে পরিমাণে অর্থ আছে, যে পরিমাণে বাড়ি গাড়ি আছে, সেটা আপনারা সকলে যাচাই করেন। আপনারা সাংবাদিক মানুষ, প্রশাসন আছে, সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে, গাড়ি আছে। এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন। আচ্ছা, এই যে আপনি যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল দেওয়া হতো, ওখানের একজন যিনি গোসল দিতেন তিনি বলেছেন যে এই সিমটম গুলো তারা দেখতো। হ্যাঁ আছে, আমার কাছে যত বাবা মা আছে, আসতেছে, ছিল, সবার শরীরে কাটা ছেঁড়ার দাগ থাকারই স্বাভাবিক ব্যাপার। কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয়, পচন হয়, তারা বিভিন্ন জায়গায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে তা ওইখানে পচতে শুরু করে, পচে ওইখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়। যার স্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি। যারা রিসেন্ট আসছে নতুন, তাদের ছবি আছে এখানে, যদি আপনারা কেউ দেখতে চান। হ্যাঁ, ভায়োলেন্স ধরবে দেখে ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে। তার মানে কি উনি এখানে আছে, আপনারা চেক করতে পারেন। তার মানে আমি কিডনিগুলি বিক্রি করে ফেলছি। মাথার নাই, এগুলি হাত নাই, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তোলার পরেও তো দাগ থাকবে। এটা তো কসমেটিক্স স্বাভাবিক থাকার কথা। এদের যে সাধারণত সার্জারির প্রয়োজন হয়, যে সার্জারিটা প্রয়োজন হয়, এটা আপনি কোন হসপিটালে? কোনো হসপিটালে করি না। আপনার নিজস্ব, আপনার এখানে কি কোনো ওটি রুম আছে? ওটির আপনারা চেক করে দেখবেন। তাহলে এই সার্জারিটা কোথায় করেন? এটা আমরা যে রুগী আছে, যে জায়গায় যে বিছানায় রুগীটা রাখা হয়, সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং এগুলি একদিনে বা এক মাসে সুস্থ হয় না, এটা সুস্থ হইতে অনেক সময় লাগে। আস্তে আস্তে ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় এদের। আচ্ছা, তো আপনি এই যে অসহায় অসুস্থ মানুষ বা এই মানুষদেরকে যে মৌলিক চাহিদাগুলো আপনি নিজের থেকে দেন, এটার মানে এটার আর্নিং এর উৎসটা আপনি কোথায়? এটা আর্নিং এর উৎস হলো, আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ভালো বড় ধরনের পেজ আছে। আমরা যে রুগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই, সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই, এবং বিভিন্নভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন। এবং আমাকে যারা সহযোগিতা করে, আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত, সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই। এই ভিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে। কখনো কখনো আছে, যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা, আমাকে 10 টাকা দেন, একটা ইট কিনে দেন, 1 কেজি সিমেন্ট কিনে দেন, এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি। আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি। এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয়, দান দেয়। এভাবেই চলে। তো আপনার সর্বশেষ আপনার সাথে একজন, যেহেতু আপনি রাস্তা থেকে মানুষকে তুলে আনার পরে সেটা আপনার ফেসবুক পেজে পোস্ট করেন, তার গার্ডিয়ান যদি সেটার সন্ধান পায় অবশ্যই আপনার কাছ থেকে সেটা নিতে আসবে। তো রিসেন্টলি একজন আসলো, সে কুমিল্লা থেকে আসলো, তাকে আপনি আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনি কেন তাকে মারধর করলেন? রিসেন্ট না তো, এটা মানে 2-3 মাস আগে? 2-3 মাস আগে না, 2-3 বছর আগে। 2-3 বছর আগে? হ্যাঁ, এটা হলো আপনার 17-18 সালের ঘটনা। এই ঘটনা মারধর করা হয়েছে এই কারণে, উনি আর মা আমার কাছে ছিল 2 বছরের মাথায় দিয়ে সংবাদ পায় যে উনার মা, এবং উনি আমাদের সাথে বোন। 17-18 সাল হইলে এটা তো বোন। হ্যাঁ, অনেক বছর আগে। ওনার সাথে গতকালকে ওনার সাথে না, আমি এটা কথা বলছি। না, এটা রিসেন্টের ঘটনা না। না, ওনার তো মা না, ওনার বোন। আচ্ছা, ধরেন বোন। জি। বোনের সন্ধান পাই বা আমাদের কাছে আসে, এবং ওনাকে বারবার রিকোয়েস্ট করে আসি, কাল আসি, পরশু আসি করে আসে নাই। এবং উনি আসছে তারপরও 1 বছর পরে এসে, যখন আসার পরে উনি হলো ওইখানের মানে কিছু রাজনৈতিক সংগঠনের নেতা, এবং তিনি খুব হুমকি দুমকি দেখায়, মানে কথাবার্তা বলছে। ওনার অনেক ব্যস্ততা, অনেক বোন বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে ব্যস্ততা থাকতে পারে না, যাকে আপনি 2-3 বছর পরে পাবেন। আপনি আপনার বোনকে যদি 2-3 বছর পান, রাস্তায় থেকে তুলে একটা প্রতিষ্ঠানে রাখার পরে তাকে পরিচর্যা করে সুস্থ করে আপনার কাছে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতেছে, সেটা তো অপরাধ করে নাই। সে সুন্দরভাবে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই রিয়াকশন খারাপ দিচ্ছে, আমরাও রিয়াকশন খারাপ দিছি ভাই। মানে সেই কারণে আপনি তার মানে গায়ে হাত তুলে না, রাগারাগি হয়েছে। ওখানে অনেক লোকজন ছিল ভাই, বৈশ্য কথা, আপনারা যে সিনগুলো দেখছেন এটা বৈশ্য কথা বলার চিল্লাচিল্লি দেখছেন।
এটা মারা মানে ওদের ওইখানে ওইখানে অবস্থানটা এমন হয়েছে যে উনি 999 ফোন দিতে পারতেন না না, উনি 999 ফোন দিছে, পুলিশ তারপরে আসছে, পুলিশ এসে তারপর তো নিয়েই যেতে হয়েছে ওনাকে, নিয়ে যেতে হয়েছে, পুলিশই বাধ্য করছে যে না এটা এরকম, তুমি যেহেতু 1 বছর ধরে আপনাকে নক করতেছে, বারবার নক করতেছে, 6 মাস 3 মাস পর পর নক করছি, ভাই আপনার বোনকে বা মাকে নিয়ে যান, আপনি নিতে আসেন না। এখন যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সর্বোপরি সবাই এখন মনে করতেছে যে আপনি অসহায় মানুষের সিম্পিতি নিয়ে অভিনব কায়দায় আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন, যেটা আপনার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিওগুলো বুস্টের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে। আচ্ছা, এটা এটা কত বুঝতে আপনার আমার কাছে যে পরিমাণে অর্থ আছে, যে পরিমাণে বাড়ি গাড়ি আছে, সেটা আপনারা সকলে যাচাই করেন। আপনারা সাংবাদিক মানুষ, প্রশাসন আছে, সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে, গাড়ি আছে। এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন। তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আরেকটা কি বলছেন, বুস্ট করে, জি বাংলাদেশের কোন সোশ্যাল মিডিয়া, কোন মাধ্যম আছে এখন বর্তমানে যে ফেসবুকের যে অবস্থা, কোন মাধ্যম আছে যারা পেজ র্যাঙ্কিংয়ে ওঠার জন্য বা পেজে প্রচারণা বাড়ানোর জন্য বা যে কোনো কোম্পানি, যে কোনো বিজনেস পেজই বুস্ট করে। এখন একটা কথা বলি, আমি যদি বুস্ট করি, অন্যায়টা কোথায় করতেছি? আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচারণা, আমি একটা রেভিনিউ আয় করি। রেভিনিউ আয় করে আমি যদি 4-5টা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করে দেই, দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি, আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই, এটা তো অন্যায় করি নাই। আমি বলি আমাদের সব পোস্টই মোটামুটি ভালো চলে, কিন্তু দেখা যায় দানের পোস্ট আসলে, টাকা চাইলে বা দানের পোস্ট আসলে এগুলো রিচ হয় না, রান হয় না। তখন এটা আপনারাও জানবেন যে চাকরি, দান, টাকা পয়সার কথা উঠলে তখন ফেসবুক রান করে না। তো সেই কারণে অনেক সময় বুস্টিংয়ে মনে করেন আমি যদি প্রতিদিন $10 বুস্ট চালাই, তো $10 বুস্ট চালাই 100-120 টাকা খরচ হয়, বা $200, $20 যদি চালাই 200 টাকা খরচ হয়। তো খরচ হয়ে যদি মানুষ জানে আমার পেটে খিদা, আমার কষ্ট, আমার কাছে শত শত বাপ মা আছে, এটা যদি মানুষকে জানাই, মানুষ যদি স্বেচ্ছায়, আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই, জোর করি নাই, কাউকে চাপ দিয়ে আনি না, আমি বলছি ভাই আমার কাছে এই অবস্থা আছে, আপনারা কেউ দান খয়রাত করবেন কিনা। আমি দান এইভাবে আয় করছি, এটা কি আমি অপরাধ করছি?